ভারতের অপপ্রচারের প্রতিবাদে আগরতলা অভিমুখে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের লং মার্চ। বিভিন্ন এলাকা থেকে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি। গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করলে হাসিনাকে ফেরত দেবে ভারত। প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে টবি ক্যাডম্যান। গণহত্যার বিচারে মানা হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ড। অনিয়ম সবখানেই, তবে পার্বত্য অঞ্চলে একটু বেশি। সমতলের সঙ্গে ভেদাভেদ দূর করার আহ্বান প্রধান উপদেষ্টার। আগামী মাসে তারুণ্যের উৎসব। এলসি খোলায় বিধি নিষেধের শিথিলতায় চট্টগ্রাম বন্দরে বেড়েছে কাঁচামাল আমদানি রফতানি। কার্গো পণ্য হ্যান্ডলিং ছুঁয়েছে 12 কোটি মেট্রিক টন। কন্টেইনারেও রেকর্ডের পথে। এবং সৈকতের শহরে জনসম্মুখে চ্যাম্পিয়ন্স ট্রফি। কক্সবাজারের ঐতিহ্যবাহী সাম্পানের সঙ্গে ফটো সেশন। প্রচারণার অভাবে পর্যটকদের উপস্থিতি কম, নিরাপত্তা জোরদার। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাল। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং দেশটির গণমাধ্যমে নানা অপপ্রচারের প্রতিবাদে আগরতলা অভিমুখে লং মার্চ করছে বিএনপির 3 অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকাল 9টার পর নয়াপল্টন থেকে এই লং মার্চ শুরু হয়। লং মার্চটি পল্টন, ফকিরাপুল, ইত্তেফাক মোড় হয়ে সাইনবোর্ড, চিটাগং রোড, কাঁচপুর মোড়, তারাবো হয়ে এখন নরসিংদী পার হচ্ছে। ভৈরবে পৌঁছানোর পর সেখানে পথসভা করবেন নেতাকর্মীরা। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব? আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব? এই রক্ত আমাদের হবে। সুতরাং আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তারা জেনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিলে। গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করলে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত। প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে এমনটাই আশা প্রকাশ করেছেন টবি ক্যাডম্যান। ভারত না দিলে আন্তর্জাতিক অপরাধ আদালতেও যাওয়ার সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি। জানান, জুলাই আগস্ট গণহত্যার ন্যায় বিচার নিশ্চিতে মানা হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ড। মানবতাবিরোধী অপরাধে যখন জামায়াত নেতাদের বিচার শুরু হয় ঠিক 10 বছর আগে, তখন টবি ক্যাডম্যানকে আইনজীবী নিয়োগ করেছিল জামায়াত। কিন্তু সে সময় তাকে বাংলাদেশে ঢুকতে দেয়নি শেখ হাসিনার সরকার। তবে আগস্টের পরিবর্তিত পরিস্থিতির পর সেই টবি ক্যাডম্যানই জুলাই আগস্ট গণহত্যার প্রসিকিউশন টিমের বিশেষ পরামর্শক। বুধবার প্রথমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ব্রিটিশ এই আইনজীবী। রুদ্ধদ্বার বৈঠক করেন তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিমের সঙ্গে। এরপর গণমাধ্যমের মুখোমুখি টবি। তিনি বলেন, জুলাই আগস্ট গণহত্যার ন্যায় বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করা হচ্ছে। The amendments that have been made are essential to ensuring fair trials. I believe that there are still some amendments that need to be made. And in consultation with the Chief Prosecutor, we will be presenting the law advisor as to additional amendments, additional essential amendments that are necessary to ensure the fullest fair trial possible. শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে এই আইনজীবী বলেন, গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করলে চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত। এক্ষেত্রে বাংলাদেশের বাস্তবতা অনুধাবন করতে হবে প্রতিবেশী দেশটিকে। মন্তব্য আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যানের। I don't want to prejudge what India is going to do, but of course it is the role of the Chief Prosecutor and this office to ensure that charges are brought, that an extradition request is made, and obviously if extradition is refused, we will have to then look upon whether she is tried in her absence or whether in fact we look to the International Criminal Court to provide assistance in trying her. That is a matter that's not my decision to make, but certainly we would hope and certainly we would make a call to India as a democratic state that they respect the rule of law and they respect a lawful and proper request for her extradition when an extradition request is made. এ সময় চিফ প্রসিকিউটর বলেন, আসামি পক্ষ চাইলে বিদেশি পরামর্শক নিয়োগ করতে পারবে, তবে আইনজীবী হিসেবে মামলা পরিচালনায় লাগবে বার কাউন্সিলের অনুমতি। এই বিচার প্রক্রিয়া স্বচ্ছভাবে আন্তর্জাতিকভাবে যাতে কোনো রকম প্রশ্নের সম্মুখীন না হয়, সেই ব্যাপারে আমরা তার সাহায্য গ্রহণ করছি।
বর্তমানে এই ট্রাইব্যুনালে 4টি মামলায় শেখ হাসিনা সহ বিচার চলছে 72 জনের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বনানী থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমরকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের মধ্যে একজন ব্যারিস্টার শাহজাহান ওমর, তাকে বনানী থানায় একটি হত্যা চেষ্টা মামলায় তাকে আজকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করেন। এটাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এই হত্যা চেষ্টাটা করা হয়েছিল। ওই মামলা তাকে উপস্থাপন করে তাকে এই মামলায়, যেহেতু শাহজাহান নামে আসামি, তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। অনেকগুলো গণহারে মামলা হচ্ছে এবং এর মধ্যে অনেক ইনোসেন্ট ব্যক্তি যাদের কোনো অপরাধের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, সেটি উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কিংবা অন্য কোনো এনিমিটির কারণে তাদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। সুতরাং এই দায়িত্ব হচ্ছে আদালতের, এই দায়িত্ব হচ্ছে প্রসিকিউশনের। দেশ যখন ইতিবাচক ধারায় ফিরছে, ফ্যাসিস্টরা তখন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা অধিবেশনে তিনি বলেন, জুলাই আগস্ট আন্দোলনে তৎকালীন সরকার জাতির বিরুদ্ধে যুদ্ধ করেছে। দেশে ন্যায় বিচার নিশ্চিতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন বিকল্প নেই উল্লেখ করে আমির বলেন, শিগগিরই মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এ সময় দলটির শীর্ষ পর্যায়ের 4 শতাধিক নেতা উপস্থিত ছিলেন। আমরা আমাদের সন্তানদের, নাগরিকদের এই রক্ত, এর মর্যাদা আমরা দিতে চাই। এর বিনিময়ে তারা যে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার সমৃদ্ধ একটি সমাজ চাই, বৈষম্যহীন একটা সমাজ চাই। এই জাতিকে তাদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং ঋণ পরিশোধে যত্নশীল হতে হবে। বৈষম্যহীন এবং ন্যায় বিচার সমৃদ্ধ সমাজ গড়তে হলে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে কাউকে না কাউকে এদেশের দায়িত্ব তুলে নিতে হবে হাতে। দেশের সব জায়গার তুলনায় পার্বত্য এলাকায় অনিয়ম একটু বেশি উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটি কমিয়ে আনার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন ডক্টর ইউনূস। এ সময় তিনি বলেন, সমতলের সঙ্গে ভেদাভেদ থাকলে তা দূর করতে হবে। জানুয়ারিতে তারুণ্যের উৎসব হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। যদি থাকে আমাদের সঙ্গে, সমতলের সঙ্গে যদি ভেদাভেদ থাকে, সেগুলো অতিক্রম করেই যাবে, এটা বাধা হিসেবে থেকে যাবে আর আমরা পিছিয়ে থাকবো, এটা হতে পারে। আমরা বাধাকে অতিক্রম করবো, সবার সঙ্গে বসবো, আপনাদের উন্নতি কি দেশের উন্নতি সেটা সবাইকে বোঝাবো, তাহলে আমরা এটা থেকে মুক্তি পাবো। পরস্পরের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ ভাবে থাকতে হবে, কারণ এটাই আমাদের জায়গা, এটাই থেকে আমাদের দুনিয়া জুড়েও আমাদের সুনাম নিয়ে আসতে হবে। সেটাই আমরা করবো। অনেক অনিয়ম আছে, অনেক বিদ্যুৎ আছে, অনিয়ম বাংলাদেশের সব জায়গাতেই আছে, তো এখানে একটু অনিয়মের পরিমাণ বেশি। কাজে অনিয়ম গুলোকে আমরা কিভাবে আনতে পারি, আপনাদেরকে সুযোগ দিয়েছে সরকারের পক্ষ থেকে কাজ করার জন্য এবং জেলা চেয়ারম্যান পদে থাকার জন্য, এই শব্দগুলোকে বাস্তবায়ন করার জন্য। সেই সুযোগটা কিভাবে হবে, আপনাদেরকে অনেক আইন কানুনের কথা বলা হবে, আইন কানুন সবই ঠিক আছে, আইন কানুন রাখা হবে, কিন্তু আইন কানুন দিয়ে সবকিছু হয় না। মনের ভেতরে না থাকলে আইন দিয়ে সেটা করা যায় না। আমরা আগামী মাসে, জানুয়ারি মাসে একটা তারুণ্যের উৎসব বলে একটা উৎসব করতে যাচ্ছি, তো সেখানে আপনাদের একটা বিশেষ ভূমিকা পালন করতে হবে, আপনাদের তরুণদের সামনে নিয়ে আসতে হবে। বৈমানিকরা জাতীয় দুর্যোগে দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, আকাশ সীমাহীন হলেও সেখানে ভুলের কোনো সুযোগ নেই। সকালে আর্মি এভিয়েশন বেসিক কোর্স 13 এর সমাপনী অনুষ্ঠানে ঢাকা সেনানিবাসে এ কথা বলেন তিনি। Try to learn every day. Every mission is a new mission. As somewhere it is written, the sky is vast, but there is no room for error. Please remember that. ধারাবাহিক বঞ্চনা আর বৈষম্য থেকে মুক্তির আকাঙ্ক্ষায় ৭১-এ এই ভূখণ্ডে সংঘটিত হয়েছিল এক জনযুদ্ধ। বিশ্লেষকরা মনে করেন, মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের সব মানুষের সম্মিলিত প্রয়াস আর রাজনৈতিক ঐক্যের বড় উদাহরণ। আর সে কারণেই তখনকার বিশ্বের অন্যতম শক্তিশালী সশস্ত্র বাহিনীকে পরাস্ত করা সম্ভব হয়েছিল। ফারুক ভাইয়া রবিনের রিপোর্ট। পাকিস্তানের শাসন ক্ষমতা
এমন একটা গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়ে গেল যারা পূর্ব পাকিস্তানের যে ন্যায্য দাবি দেওয়া, ন্যায্য চাওয়া পাওয়া, সেটার প্রতি তারা কর্ণপাত করে নাই। 47-এর পর থেকে কখনোই একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এখানে স্থিতিশীল হয় নাই, কারণ ওই গোষ্ঠীটার নিয়ন্ত্রণটা সবসময় ছিল। পূর্ব পাকিস্তানকে একটা উপনিবেশের মতো তারা ধরে নিছিল, এখান থেকে সম্পদ যাবে কিন্তু সম্পদ আর আসবে না। তাদের ফরেন কারেন্সিটা আমরা ইনকাম করতাম আমাদের পাটের মাধ্যমে, আমাদের চায়ের মাধ্যমে এবং অন্যান্যভাবে, কিন্তু তারা সেটা সিংহভাগ নিয়ে যেত পশ্চিম পাকিস্তানে। যেখানে আমার গণতান্ত্রিক অধিকারের স্বীকৃতি নাই সেখানে তো আমি থাকতে পারি না, এবং সেখান থেকেই কিন্তু এই মুক্তিযুদ্ধের সূচনা। এবং পাকিস্তানিরা 25শে মার্চের কালো রাতে সামরিক হামলা শুরু করে, ফলে শত সহস্র লোক নিহত হয় এবং মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। অভূতপূর্ব জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। কিছু সংখ্যক যুদ্ধাপরাধী এবং স্বাধীনতা বিরোধী ছাড়া বাকি সকলেই কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সমাজের কোনো অংশ বাদ ছিল না, যে জন্য এটাকে জনযুদ্ধ বলা হয়। রণাঙ্গনের এই মুক্তিযোদ্ধা নিজের অভিজ্ঞতায় জানাচ্ছেন ৭১ কিভাবে হয়ে উঠেছিল গণমানুষের যুদ্ধ। যুদ্ধ করে আমরা যখন জায়গায় জায়গায় আমরা আশ্রয় নিতাম, গ্রামে গঞ্জে, আমাদেরকে মুক্তিযোদ্ধা পেলে আমাদেরকে আদর আপ্যায়ন করত। অনেক জায়গায় এরকম হয়েছে যে আমাদেরকে খাইয়েছে বলে রাজাকাররা খবর দিয়ে দিয়েছে পাকিস্তান আর্মি এসে তাদেরকে মেরেছে এবং আগুন ধরিয়ে দিয়েছে তাদের বাড়ি। সারা বাংলাদেশের মানুষ তখন যোদ্ধা হয়ে গিয়েছিল, তারা চেয়েছিল যে আমরা পাকিস্তানে থাকবো না। পাবনায় 16 বছরে জমি দখল হয়েছে প্রায় 60 বিঘা। এতে জড়িত থাকার অভিযোগ উঠেছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর এপিএস আনিসুজ্জামান দোলন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, অস্ত্রের মুখে অন্যের জমি দখল করে তারা নির্মাণ করেছেন বিশাল বাগান বাড়ি। ভয়ে এতদিন মুখ না খুললেও শেখ হাসিনা সরকারের পতনের পর এবার নিজেদের জমি ফিরে পেতে চান ভুক্তভোগীরা। সবুজ মোল্লার রিপোর্টে বিস্তারিত। পাবনা সদরের হেমায়তপুর ইউনিয়নের চরঘোষপুর গ্রামের বাসিন্দা সোরাপ আলী 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তার 2.5 বিঘা জমি অস্ত্রের মুখে দখল করে নেয় জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকুর এপিএস আনিসুজ্জামান দোলন ও তার ভাই হেলাল। আমাকে হুমকি দেয় কি যে এই ভূত হেঁটে না গেলি তোকে আমি গুলি করে মারি দেবো আর তোখানে ঝরে ফেলা দেবো, এইরকম করে হুমকি টুমকিতে আমার ভূত থেকে খেদা দিলে আমার যে ছেলেটা ছিল সে ছেলেটা ওই ভূত সুখে মারা গেছে। শুধু সোরাপ আলী নয়, অভিযোগ উঠেছে একইভাবে ওই এলাকায় প্রায় 60 বিঘা জমি জোর করে দখল করে নেয় দোলন ও হেলাল। তৎকালীন ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় ভয়ের মুখে মুখ খুলতে পারেনি স্থানীয়রা। আওয়ামী লীগ সরকার পতনের পর এবার নিজেদের জমি ফেরত পেতে চান ভুক্তভোগীরা। 2.5 বিঘি ভূমি হেলাল জোর করে দখল করে রাখছিল। আমরা আসলে পরে আমার অস্ত্র দেখাতো। অনেকবার আমরা সালিশ বিচারের জন্য লোকের ধরেছি, কেউ পাত্তা দেয়নি। ওনার বাসা উপরে, ওই কারণে জমি পর আমরা আসতে পারতাম না। আমার জমি থেকে আমি আজ প্রতি বছরে 10,000 করে 15,000 করে ভাড়া পেতাম, সেই টাকা থেকে আমি বঞ্চিত হয়ে রয়েছি। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন দোলনের স্ত্রী। আর জমি দখল, হত্যা সহ আরো ঘটনার অভিযোগ পাওয়ায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এই অভিযোগটা মিথ্যা, আমাদের কাছে দলিল, খাজনা খারিজ সবকিছু আছে আপডেট করা। আমরা তাকে খুঁজতেছি, সেই জন্য আমি আসামি, আমরা পেলে তাকে গ্রেপ্তার করে জেলাতে প্রেরণ করব। সরকার পতনের পর আত্মগোপনে চলে যায় আনিসুজ্জামান দোলন, আর দোলনের ভাই হেলালকে অন্য মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। এবার বাণিজ্যের খবর। বৈশ্বিক সংকটের পাশাপাশি দেশের রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও কন্টেইনার এবং কার্গো হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়তে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। বছরের শেষ প্রান্তে এলসি খোলার বিধি নিষেধে শিথিলতা আরোপ করায় কাঁচামাল আমদানি যেমন বেড়েছে তেমনি বেড়েছে রফতানিও। এই সুযোগ কাজে লাগিয়ে কন্টেইনার হ্যান্ডলিং 32 লাখ ছাড়াচ্ছে, আর কার্গো পণ্য হ্যান্ডলিং হচ্ছে 12 কোটি মেট্রিক টনের বেশি। শাখাউদ্দিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। সেপ্টেম্বরে দেশের বিশাল অংশ ছিল ভয়ঙ্কর বন্যায় বিপর্যস্ত, আর এই 3 মাস দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের মূল ক্ষেত্র চট্টগ্রাম বন্দর ছিল চরম অচল অবস্থা। ডেলিভারি নেমে এসেছিল শূন্যের কোঠায়। এত সংকটের মাঝও বছর শেষে পুরোপুরি ঘুরে দাঁড়িয়ে কন্টেনার ও কার্গো পণ্য হ্যান্ডেলিংয়ে রেকর্ড গড়ার দোরগোড়ায় চট্টগ্রাম বন্দর। স্টেডি গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, এটা কন্টেনারের ক্ষেত্রে এবং কার্গোর ক্ষেত্রেও। গত বছর আমাদের কন্টেনার
হ্যান্ডলিং হয়েছিল 30 লাখের মতো, এইবার আমরা আশা করছি সেটা 32 লাখ ছাড়িয়ে যাবে। সাম্প্রতিক সময়ে ডলার সংকট কাটায় এলসি খোলার বিধিনিষেধ পর্যায়ক্রমে তুলে নিচ্ছে সরকার, আর তাই বেড়েছে আমদানির পাশাপাশি রপ্তানিও। তবে বেশি পণ্য নিয়ে বড় আকৃতির জাহাজ আসার সংখ্যা বাড়ায় প্রবৃদ্ধি হচ্ছে না জাহাজ আগমনের পরিসংখ্যানে। জাহাজ কমছে, এটা কারণটা হচ্ছে আগে ছোট জাহাজের জায়গায় এখন বড় জাহাজ আসতেছে, সো এখানে ইকুইপমেন্ট বেশি আসতেছে। আন্তর্জাতিক শিপিং লাইনগুলোর দাবি বৈশ্বিক সংকট এবং মন্দা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে ইউরোপ আমেরিকার নাগরিকেরা। গুরুত্বপূর্ণ এসব রুটে বর্তমানে কন্টেইনার চলাচল বেড়েছে। আমাদের ইম্পোর্টটা কন্টিনিউয়াসলি আমরা দেখেছি গত জুলাই আগস্টের পর থেকেই একটা প্রোগ্রেসিভ ট্রেন্ডে আছে। একইভাবে এক্সপোর্টটাও আমাদের কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়েছে। লয়েড লিস্ট অনুযায়ী বিশ্বের ব্যস্ততম 100টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর 67তম অবস্থানে রয়েছে। বছরের শেষ সময়ে এসে আবার ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি। চট্টগ্রাম বন্দরের কন্টেনার এবং কার্গো হ্যান্ডেলিংয়ের যে প্রবৃদ্ধি তাই ইঙ্গিত করছে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে জনসম্মুখে আনা হলো আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি। সকাল 11টা থেকে সৈকতের লাবণী পয়েন্টে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে ট্রফিটি। দিনের শুরুতে সকাল 9টায় সাগরের সাম্পানে ফটো সেশন করা হয় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। এ সময় কক্সবাজারের ঐতিহ্যবাহী সাম্পানের উপর ট্রফিটিকে রেখে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এর ভিডিও এবং ছবি ধারণ করেন আইসিসির প্রতিনিধি দল। পরে ট্রফিটি নিয়ে যাওয়া হয় লাবণী পয়েন্টের নির্ধারিত স্থানে। সেখানে বেলা 11টা থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে ট্রফিটিকে। তারা দেখার পাশাপাশি ছবিও তুলতে পারছেন চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে। তবে এই ট্রফি ট্যুর নিয়ে বিসিবির পক্ষ থেকে কোনো প্রচারণা না থাকায় পর্যটকের উপস্থিতি অনেকটাই কম। 2017 সালে লাস্ট বাংলাদেশে এসেছিল, কিন্তু এখানে কক্সবাজার আসার সুযোগ হয়ে ওঠে না, বাট এইবার এসেছে। অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারছি যে এবার দেখা সম্ভব, তাই এসেছি, দেখছি, ছবি তুলছি, অনেক ভালো লাগছে। অবশ্যই চাই বাংলাদেশ তার চেয়ে বেশি চাই হচ্ছে তারা ভালো খেলুক, মানে এত এক্সপেকটেশন রাখতেছি না। খুব ভালো লাগছে, আনন্দের বিষয়। বাংলাদেশ, আশা করি বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি বাংলাদেশে নিয়ে আসুক। 7 দিন ধরে আগ্রহ করে বসে আছি চ্যাম্পিয়ন ট্রফিটা দেখার জন্য, দেখে অনেক খুশি লাগতেছে। আরো খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শিত হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহর কক্সবাজারে। বেলা 11টা থেকে সৈকতের যে লাবণী পয়েন্ট রয়েছে সেই লাবণী পয়েন্টে আমরা লক্ষ্য করছি মানুষজনের যে ভিড় ট্রফি দেখার জন্য, সেই ভিড় এখনো পর্যন্ত লেগে আছে। আমরা দেশের দূর দূরান্ত থেকে, যেহেতু এখন পর্যটন মৌসুম চলছে, সেই পর্যটন মৌসুমে যারা পর্যটকরা এসেছেন সাগর পাড়ে তারাও কিন্তু এখানে এসে ভিড় করছে। যে ট্রফিটি রয়েছে সেই ট্রফিটি নিয়ে অনেকে ছবি তুলছে। আমরা স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আমরা লক্ষ্য করছি এখানে যারা পর্যটকরা এসেছেন তারা বেশ সেলফি তুলছে, অনেকে আবার ট্রফিকে নিয়ে নানা ভঙ্গিতে ছবি তুলছে। এভাবেই কিন্তু বেলা 11টা থেকে এখন পর্যন্ত এই সময়গুলো আসলে চলছে। সবাই কিন্তু আনন্দে ভাসছে পর্যটন নগরী কক্সবাজার। সবাই বলছে, আমরা যারা এখানে এসেছে অনেকজনের সঙ্গে কথা বলেছি, তারা বলছে এই যে এই ধরনের একটি ট্রফি এখানে এনে প্রদর্শিত হচ্ছে, এই প্রদর্শিতের মাধ্যমে কিন্তু এখানকার মানুষজন যারা আছে তারা প্রত্যাশা অনেক করছে। তারা বলছে যে আগামী 2025 সালে যে ট্রফির যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টও হবে, সেই টুর্নামেন্টটি বাংলাদেশে জয় চিনিয়ে আনবে, এই ধরনের প্রত্যাশাও রাখছে। তবে সবচেয়ে তারা কক্সবাজারবাসী যেটা মনে করছে, তারা মনে করছে যে এই ধরনের যে আয়োজন তাদেরকে ভিন্ন মাত্রা দিয়েছে এবং আগামীতে এই ধরনের আরও বড় বড় যে ইভেন্টগুলো রয়েছে সেই ইভেন্টগুলোর যে আয়োজন সেটি কক্সবাজারেও হবে, সেই প্রত্যাশাও রাখছেন। এইখানে লাবণী পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, এই যে প্রদর্শনীকে ঘিরে কিন্তু যারা আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন রয়েছে তারাও কিন্তু তৎপর রয়েছে। তারা চারপাশে নিরাপত্তা দিয়ে যাচ্ছে এবং সুশৃঙ্খলভাবে কিন্তু যে প্রদর্শনী সেটি হচ্ছে। তবে কিছুটা ক্ষোভ জানিয়েছে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকরা। তারা বলছে যে যেহেতু এটি বড় একটি ইভেন্ট হচ্ছে, তেমন কোনো প্রচারণা ছিল না। এই প্রচারণা না থাকাতে অনেকে জানতে পারেনি বা দূর দূরান্ত থেকে আসতে পারেনি, সেটির জন্য একটু ক্ষোভ প্রকাশ করেছে এখানকার বাসিন্দারা। তো এই ছিল আমার কাছে সৈকতের লাবণী পয়েন্ট থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির যে প্রদর্শন করা হচ্ছে সেটি সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
ভারতে দেশবিরোধী অপপ্রচারের প্রতিবাদে আগরতলা অভিমুখে বিএনপির 3 অঙ্গ সংগঠনের লং মার্চ। পথে পথে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা, ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয়। গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করলে হাসিনাকে ফেরত দেবে ভারত। প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে টবি ক্যাডম্যান। গণহত্যার বিচারে মানা হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ড। এবং অনিয়ম সবখানেই, তবে পার্বত্য অঞ্চলে একটু বেশি। সমতলের সঙ্গে ভেদাভেদ দূর করার আহ্বান প্রধান উপদেষ্টার। আগামী মাসে তারুণ্যের উৎসব। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।